তিস্তা সংকট সমাধানের উদ্যোগ নিতে মোদীকে শেখ হাসিনার আহ্বান। দ্বিপাক্ষিক বৈঠকে 9 প্রকল্প উদ্বোধন। রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত হত্যা বন্ধ নিয়েও আলোচনা। 2 বছরে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার লোভ দেখিয়ে প্রতারণা। হোপ ডিজিটাল সিটির টোপে সর্বশান্ত 3000 গ্রাহক। 60 কোটি টাকা নিয়ে উধাও অভিযুক্তরা। এবং হ্যামিল্টনের প্রথম টি-20তে কিছুক্ষণ পর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ব্যাটিং ফিল্ডিংয়ে প্রত্যাশা মতো পারফর্ম করতে চায় মাহমুদুল্লাহরা। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও চুক্তি বাস্তবায়নের উদ্যোগ কবে নেওয়া হবে তা স্পষ্ট করেননি মোদী। গতকাল বিকেলে 2 সরকার প্রধানের শীর্ষ পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টিও দৃঢ়ভাবে তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস সহ 9টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সই হয়েছে 5টি সমঝোতা স্মারকও। টানা 2 দিনের কর্মব্যস্ত সফরসূচি শেষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান বন্ধু রাষ্ট্র ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী। টাইগার গেটে অতিথিকে স্বাগত জানান সরকার প্রধান শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত থাকলেও করোনার বাধায় 1 বছর বিলম্বে দক্ষিণ এশিয়ার 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করেছেন। পরে 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। এই সময় বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে মানব সম্পদ উন্নয়ন, সন্ত্রাসবাদ রোধ ও অর্থনৈতিক অগ্রগতি সহ বেশ কিছু বিষয় উত্থাপিত হয় আলোচনার টেবিলে। ভারত থেকে 2 লাখ ডোজ ভ্যাকসিন বক্স শেখ হাসিনার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি হস্তান্তর করেন। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2টি প্রকল্পের। পরে হাসিনা মোদীর উপস্থিতিতে শুরু হয় সমঝোতা স্মারক স্বাক্ষর ও যৌথ প্রকল্পের উদ্বোধনী আয়োজন। পাশাপাশি যৌথভাবে ভার্চুয়ালি উদ্বোধন করা হয় ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী রেল চলাচল, 3টি সীমান্ত হাট সহ 3টি প্রকল্প। পরে 2 শীর্ষ নেতার বৈঠক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন। তিনি জানান তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে বিশেষ উদ্যোগ নিতে বলেছেন শেখ হাসিনা। বাদ পড়েনি রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা বন্ধের ইস্যুও। তিস্তার ইস্যু উনি তুলে ধরেছেন, বলেছেন যে এত বছর আগে আমরা এটা মোটামুটিভাবে সমঝোতা এসেছিলাম, আপনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন, কারণ এটা আমার দেশবাসীর দাবি। বর্ডারে কিলিং সেটা তুলে ধরেছেন জোর করে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তখন উত্তরে বলেছেন বর্ডার এলাকাতে হাট তৈরি করা, অনেকগুলো যদি বাজার তৈরি করে দেওয়া হয় তাহলে ওনার ধারণা যে এগুলো কি হতে পারে। একই সময় ভারতের পক্ষ থেকে ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব। জানান তিস্তা পানি বন্টন ইস্যুতে ভারত আন্তরিক। Prime Minister Sheikh Hasina did refer to the Tista issue. Prime Minister Modi reiterated India's sincere and continued efforts to conclude this agreement in consultation with the relevant stakeholders. পরে 2 দিনের সফরের ইতি টানেন নরেন্দ্র মোদী। শনিবার রাত 9টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি ফিরে যান তিনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এর আগে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। বলেন, অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবেও উল্লেখ করেন তিনি। পরে কাশিয়ানীর ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে সমাবেশে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো ঢাকার বাইরে কোনো সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা 11:30টায় পৌঁছান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। নরেন্দ্র মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। জাতির স্বপ্নদ্রষ্টার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, অংশ নেন প্রার্থনায়। হে আল্লাহ, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে গাছের চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 1:30টার পর নরেন্দ্র মোদী পৌঁছান গোপালগঞ্জের কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের ঐতিহাসিক তীর্থস্থান ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। সেখানে অংশ নেন প্রার্থনায়।
পরে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে দেয়া ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দুদেশ পৃথিবীর অস্থিরতা ও বিদ্বেষের বাইরে শান্তিপূর্ণ উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাচ্ছে বলেও জানান মোদী। शेख मुजीबुर रहमान जी का नेतृत्व, उनका विजन और बांग्लादेश के लोगों पर उनका विश्वास एक मिसाल है। दोनों ही देश अपने विकास को अपनी प्रगति से पूरे विश्व की प्रगति देखना चाहते हैं। दोनों ही देश दुनिया में अस्थिरता, आतंक और अशांति की जगह स्थिरता, प्रेम और शांति चाहते हैं। ভারতের পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনকালে নরেন্দ্র মোদীর ওরাকান্দি সফরকে অনেকেই রাজনৈতিক আখ্যা দিচ্ছেন, এ কথা ঠিক। তবে সাধারণ মানুষেরা বলছেন মোদীর এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পেল নতুন এক মাত্রা। এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকলে দুই দেশের অগ্রগতির পথে বাধা হতে পারবে না কোনো অপশক্তি। ওরাকান্দির ঠাকুরবাড়ি থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ সামনে রেখে বাংলাদেশে আসলেও মোদির সফরকে রাজনৈতিক আখ্যা দিচ্ছেন অনেকেই। বিশেষ করে সফরের দ্বিতীয় ও শেষ দিনে সাতক্ষীরা ও গোপালগঞ্জের কাশিয়ানী সফরের ফল হিসেবে পশ্চিমবঙ্গে বসবাসরত মতুয়া সম্প্রদায়ের অনুভূতি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে মনে করে অনেকে। ওরাকান্দির ঠাকুর মন্দিরে প্রার্থনা শেষে মোদির বক্তব্যেও উঠে আসে দুই দেশের মতুয়াদের নিয়ে ভারতের সরকার প্রধানের নানা পরিকল্পনার কথা। তবে রাজনীতির বাইরে মোদির এই সফরে নিজেদের জন্য সম্মানের বলেই মনে করছেন মতুয়ারা। বাবুল হোসেনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। মতুয়া তীর্থভূমি ওরাকান্দির ঠাকুর মন্দিরে প্রার্থনা শেষে শনিবার বেলা 1:30টার দিকে মঞ্চে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় আগে থেকেই অপেক্ষমান মতুয়ারা হরিচাঁদ ঠাকুরের নাম জপে তাকে স্বাগত জানান। মতুয়াদের উদ্দেশ্যে দেয়া নরেন্দ্র মোদীর বক্তব্যে ভারত বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নানা বিষয় উঠে আসলেও সবথেকে প্রাধান্য পায় মতুয়া মতবাদের প্রবক্তা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের কথা। साल 2015 में जब मैं प्रधानमंत्री के तौर पर पहली बार बांग्लादेश आया था, वो मेरी कामना आज पूरी हुई है। মতুয়া মতবাদকে সম্মান জানিয়ে মোদী বলেন, দুই দেশের মতুয়াদের উন্নয়নে কাজ করবে ভারত সরকার। ওরাকান্দিতে স্কুল প্রতিষ্ঠা ছাড়াও প্রতি বছর পুণ্য স্নানে ভারতীয় মতুয়াদের বাংলাদেশ যাত্রা সহজ করার প্রতিশ্রুতি দেন। बांग्लादेश के राष्ट्रीय पर्व पर भारत के 130 करोड़ भाई बहनों की तरफ से आपके लिए प्रेम और शुभकामनाएं लाया हूं। বক্তব্যের এক পর্যায়ে নিজ দলের নেতা পশ্চিমবঙ্গের বনগাঁ আসনের বিজেপির লোকসভা সদস্য শান্তনু চৌধুরীর প্রশংসা করেন। এভাবেই মতুয়াদের মন জয় করা ভাষণ দেন মোদী। शांतनु ठाकुर जी भारत में संसद में मेरे सहयोगी हैं। हालांकि आयु में मुझसे छोटे हैं, लेकिन मुझे भी उनसे बहुत कुछ सीखने को मिलता है। এদিকে শান্তনু চৌধুরীর কথায় উঠে আসে রাজনীতি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও নিবিড় হতো। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, উনি চেষ্টা করলে অনেক কিছু করতে পারতেন। বাংলাদেশের সাথে সম্বন্ধ আরও ভালো হতো যদি উনি একটু আগ্রহ দেখাতেন, কিন্তু সেটা আমরা পাইনি। গত 10 বছর ধরে পশ্চিমবাংলায় আমরা পাইনি বিধায় আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মতুয়ারা মোদির আগমনে রাজনীতি না খুঁজে নিজেদের সম্মানিত বোধ করলেও ভারত বাংলাদেশের মতুয়া নেতারা বলছেন, এই সফরের ফলে পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনে মতুয়াদের সমর্থন বাড়বে বিজেপির। আজ আমাদের সবথেকে বড় একটা গর্বের দিন, বিশ্বের সমগ্র মতুয়াদের জন্য আনন্দের। ঈশ্বরের প্রেরিত দূত হিসেবে আমাদের শ্রীধামে শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন, এর জন্য আমরা অনেক কৃতজ্ঞত। উচ্ছ্বসিত মতুয়াদের আশাবাদ, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আরও এগিয়ে যাবে মতুয়া মতাদর্শ। কোভিডের চোখ রাঙানির মাঝেও বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আগমনে উচ্ছ্বসিত মতুয়া সম্প্রদায়। তাদের মতে মতুয়াদের তীর্থভূমি ওরাকান্দিতে মোদীর আগমন সম্মানিত করেছে তাদের, যা বিশ্বের সকল মতুয়াদের বন্ধন আরও দৃঢ় করবে, একই সঙ্গে প্রেরণা যোগাবে সামনে এগিয়ে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, কাশিয়ানী, গোপালগঞ্জ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন নরেন্দ্র মোদী। তার আগমনে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল করিম কোচি।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যশোরেশ্বরী মন্দির পরিদর্শন উপলক্ষে ছিল এলাকা জুড়ে সাজ রব। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘড়ির কাঁটায় 9:50 হেলিকপ্টার যোগে শ্যামনগরে আসেন তিনি। পূজা অর্চনা এবং কুশল বিনিময় শেষে তিনি ফিরে যান 10:45। অজপাড়াগায়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেয়ে দারুণ খুশি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। জীবনেও আশা করতে পারিনি যে উনার পাশে দাঁড়ায় দেখতে পাবো, খুব ভালো লাগছে। শ্যামনগরের মাটি ধন্য, আর আমাদের জীবনেও ধন্য যে না উনার মতো একটা মানুষের দেখা পেয়েছি। ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে পূজা অর্চনায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন যশোরেশ্বরী মন্দির পুরোহিত। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি মন্দিরে পুজো দিলাম, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। ভারতীয় প্রধানমন্ত্রী যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের পর নতুন করে স্থানটি গৌরবান্বিত হলো বলে মনে করছেন এলাকাবাসী। তিনি জনতার কাতারে এসে আমাদেরকে প্রণাম জানিয়ে আমাদের সাথে কুশল বিনিময় করেছেন। উনি ওনার শ্রদ্ধা ভালোবাসা ইন্ডিয়ান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের এই জনগণের প্রতি তিনি উজাড় করে দিয়েছেন। প্রায় 450 বছর পুরাতন এই মন্দিরটি 1560 সাল থেকে 1580 সালে প্রতিষ্ঠা করেন রাজা লক্ষণ সেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজা প্রতাপাদিত্য পুনরায় সংস্কার করে মন্দিরটি চালু করেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। লাখে লভ্যাংশ 8,000 টাকা, 2 বছরে বিনিয়োগ দ্বিগুণ। হোপ ডিজিটাল সিটির এমন টোপে সর্বশান্ত প্রায় 3,000 গ্রাহক। গ্রাহকদের প্রায় 60 কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের অধিকাংশই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অবসরে পাওনা টাকা পয়সা খুইয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছেন প্রায় সবাই। বুলবুল রেজার রিপোর্ট। সাবেক সেনা সদস্য জামিরুল ইসলাম এক সহকর্মীর মাধ্যমে খোঁজ পান হোপ ডিজিটাল সিটির। প্রতিষ্ঠানটিতে টাকা রাখলে মাসে প্রতি লাখে মিলবে 8,000 টাকা। সহকর্মীর এমন পরামর্শে 2019 সালের ডিসেম্বরে 5 লাখ টাকা বিনিয়োগ করেন। প্রথম মাসে লভ্যাংশের টাকাও পান। তারপর থেকেই খিলক্ষেত এলাকার নিকুঞ্জে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ। 25 মাসে তারা ডবল টাকা দিচ্ছে, 5 লাখ টাকা জমা দিয়ে 10 লাখ টাকা দিয়ে 25 মাসে। এই সুবাদে আমি জমা দিয়েছিলাম 5 লাখ টাকা, 5,05,000 টাকা জমা দিয়েছিলাম। জামিরুলের মতো প্রায় 3,000 গ্রাহকের পকেট হাওয়া হয়ে গেছে হোপের টোপে। 8 লক্ষ টাকা দিলে তুমি একটা প্লট পাবা, সেই অনুযায়ী আমি 8 লক্ষ টাকা দিই এবং 15,000 টাকা দেয় আইডি খোলা হয়। চক্রটি যাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তাদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বাদ যায়নি বেসামরিক লোকজনও। 20 লাখ টাকা মারছি, মারার পর 2-3 মাস পরে আমার কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তো আমি আর ওই টাকাগুলো আর পাই না। 63 কোটি টাকার মতো এখানে ওরা আত্মসাৎ করে। দুদকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, আমরা 9 জন মিলে একটা করা হয়েছে, আমাদের টাকার অ্যামাউন্ট দিয়া আমরা করছি দুদকে। গ্রাহকদের বলা হয়েছিল তাদের বিনিয়োগের টাকায় পেট্রোল পাম্প ও আবাসন ব্যবসা করা হবে। ভুক্তভোগীদের দাবি প্রায় 60 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারুক হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ও তাজুল ইসলাম। তারা বলছে আমরা জমি কিনবো, পেট্রোল পাম্প করব, হাসপাতাল করব, এভাবে টাকা অনেক বৃদ্ধি করে তারা আমাদেরকে মূল টাকা দিয়ে দিবে। চক্রটি নিকুঞ্জের অফিস বন্ধ করে মাস 3 আগে মহাখালীর ডিওএইচএসে ভিন্ন নামে আরেকটি অফিস খুলে। সেখানে গিয়ে জানা গেল এখান থেকেও উধাও তারা। 2 মাস আসিল, এখন আর চলে গেছে। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের সদস্যদের বিরুদ্ধে 14টি পিটিশন মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনেও চিঠি দিয়েছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিক্ষোভে পুলিশের গুলির প্রতিবাদে আগামী 29 মার্চ ঢাকা এবং 30 মার্চ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। যে প্রত্যেকটি নাগরিকের সংগঠনে কিন্তু ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার রয়েছে ভিন্নমত পোষণ করবার। সেখানে এই তারা যদি কোনো কর্মসূচি দেয় বা হরতাল আহ্বান করে সেটা যৌক্তিক তো বটেই। আগামী 29 মার্চ 2021 ঢাকা সহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, 30 মার্চ 2021 জেলার সদরে বিক্ষোভ মিছিল অথবা সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতেই বিএনপির পৃষ্ঠপোষকতায় ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী। শনিবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জনগণই তাণ্ডবের জবাব দেবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, দায় সারা ও লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে
তাদের গাত্রদাহের কারণ ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডব লীলা সাম্প্রদায়িক শক্তি প্রদর্শন করেছে, বিএনপি নিঃসন্দেহে এদের সংক্রমণের ঊর্ধ্বগতিতে চাপ বাড়ছে হাসপাতালে, তাই মাঝারি মাত্রার আক্রান্তদের অনেকেই ফিরে যেতে হচ্ছে হাসপাতালের দুয়ার থেকে। আক্রান্তদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে তাদের দাবি এটি একই সঙ্গে বাড়িয়ে দিচ্ছে মৃত্যু ও সংক্রমণের ঝুঁকিও। প্রতিদিনই যেন রেকর্ড ভেঙে ভয়াবহতার নতুন রেকর্ড গড়ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের দেওয়া তথ্য অনুযায়ী 3 মাস 12 দিন পরে আবারও 40 ছুঁই মৃতের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 39 জনের, সারা দেশে শনাক্ত 3674 জন। রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালের সক্ষমতা 250 রোগীর, কিন্তু শনিবার দুপুর পর্যন্ত ভর্তি রোগী 421 জন। 10টি আইসিইউর একটিও ফাঁকা নেই। রোগীর যেই চাপ, অ্যাটেন্ডেন্ট তো থাকার দূরের কথা, এখন অনেক পারমিশনও দিচ্ছেন না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সরকারি 10 হাসপাতালে আইসোলেশন শয্যা 2401টি, রোগীতে পূর্ণ 1948টি। 108টি আইসিইউর মধ্যে ফাঁকা কেবল 5টি। রোগী চাপে যখন এমন নাভিশ্বাস অবস্থা, তখন অনেক ক্ষেত্রে মাঝারি মাত্রার কোভিড রোগীদের ভর্তি না করে বাড়িতে আইসোলেশনে থাকতে বলছে হাসপাতালগুলো। জ্বর তো 10 দিন যাবত আছেই, আর আজকে 2 দিন যাবত মারাত্মক শ্বাসকষ্ট। ভর্তি হইতে হবে না, 14 দিন বাসায় কোয়ারেন্টাইনে থাকে। হচ্ছিল যে শ্বাসকষ্ট হচ্ছে, ভর্তি করাইলে হয়তো একটু অক্সিজেন পাওয়া যাইতো, ভালো লাগতো, ওনার কষ্টটা যাইতো, করাইলো না। হাসপাতালে চাপ কমাতে সংক্রমণের ঊর্ধ্বগতিতে হ্রাস টানা আর জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। লোকজনকে বলা হয়েছে বাসায় থাকতে, আসলে তাতে কমেনি, বেড়েছে। এখনও 2টা ঘটনা ঘটবে। বাসায় যদি থাকে তারা রোগ ছড়াবে এবং তারা মৃত্যুর ঝুঁকি তাদের বেড়ে যাবে। এছাড়া টেলিমেডিসিন সেবার পরিধি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও মুন্সিগঞ্জে জাটকা ধরার উৎসবে মেতেছেন জেলেরা। বিচ্ছিন্ন কয়েকটি অভিযানে জাটকা জব্দ হলেও মৎস্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে চলছে ঝাটকা নিধনের মহোৎসব। ছোট আকারে ইলিশ শিকার করে পাঠানো হচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। এদিকে জেলেদের অভিযোগ, মৎস্য বিভাগের নজরদারির অভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে দেদারছে মাছ শিকার করা হচ্ছে। কালীরচর দিকে মনে করেন প্রতিদিন 2-3টা পিকআপ বইরা লোহজন রোডে ওই সাইড দা গাড়ি চলে যায়, রাইতে 2-3টা বাজে। প্রতিদিন মাছ পাচার হইতেছে, কিন্তু কোনো পদক্ষেপ নিতে আসে না। তারা টাকা খাইয়া ঠিকই সবকিছু উদ্ধার করে নিয়ে যাইতেছে। তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় মৎস্য কর্মকর্তা বলছেন, নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। আমরা সবসময় সচেতন আছি, এরপরে যাতে আর না যেতে পারে আমরা এরপরে আমাদের সাধ্যমতো আমরা ব্যবস্থা নিব। আমরা যখনই খবর পাই জাটকা পরিবহন হচ্ছে, বিক্রি হচ্ছে, আমরা তৎক্ষণাৎ। সদরের সবজি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে আসছে তার কাছে। ইউসুফ, কাজল, তো মানিকগঞ্জের আসলে 3টি উপজেলা রয়েছে, যে 3টি উপজেলায় আসলে সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। আর ঢাকার খুব নিকটবর্তী জেলা হওয়াতে এখানে কিন্তু আসলে ঢাকার চাহিদা পূরণ করছে এই মানিকগঞ্জের সবজি। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন তো গ্রীষ্মকালীন সবজি কিন্তু আসতে শুরু করেছে, কৃষকরা আসলে আড়তে আনছে এবং ঢাকার যে পাইকার রয়েছে এবং জেলার যে পাইকার রয়েছে তাদের কিন্তু ভোর থেকে আড়তে আনাগোনা চলছে। তো যদি বলি তো সব সবজির দামই কিন্তু এক সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে 5 থেকে 6 টাকা করে প্রত্যেক কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে তো কৃষকের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে এখন কিন্তু আসলে দীর্ঘদিন বৃষ্টি না হওয়াতে তাদের কিন্তু যে ফুল বা নতুন যে সবজি যে এটাকে থাকছে না, যার জন্য তারা বলছে বলে আসলে দামটা একটু বেশি রয়েছে, কিন্তু তাদের সরবরাহটা একটু কম রয়েছে। অন্যদিকে কিন্তু আসলে যারা এখানকার
পাইকার রয়েছে তারা বলছে এখান থেকে টাটকা সবজি পেয়ে তারা আসলে ঢাকার বাজার ধরতে এখান থেকে কিনে তারা নিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে যে সবজি বাজারটি রয়েছে তা যদি আপনাকে জানাই তা হচ্ছে এখন শশা বিক্রি হচ্ছে এখানে পাইকারি, সবই পাল্লায় দরে এখানে বিক্রি হচ্ছে, কিন্তু আমি কেজি মাপে এখানে বলছি। সেক্ষেত্রে শশা বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা কেজি দরে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 30 থেকে 36 টাকা কেজি দরে, পুঁইশাক বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 7 থেকে 11 টাকা বিক্রি কেজি দরে, ভেন্ডি বা ঢেঁড়স বিক্রি হচ্ছে আসলে 40 থেকে 50 টাকা কেজি করে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 15 থেকে 22 টাকার মধ্যে রয়েছে, করলা বিক্রি হচ্ছে 34 থেকে 36 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা, পটল রয়েছে 30 থেকে 32 টাকা, গাজর রয়েছে 12 থেকে 14 টাকা, বরবটি রয়েছে 30 থেকে 34 টাকার মধ্যে। সবচেয়ে যে কম দাম সবজিটা রয়েছে এখানে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার বেশ সরবরাহ রয়েছে, বিশেষ করে মানিকগঞ্জের ঘিওর উপজেলাতে মিষ্টি কুমড়াটা সবচেয়ে বেশি আবাদ হয় এবং কি সুস্বাদু মিষ্টি। তো সেই ক্ষেত্রে কিন্তু সবচাইতে কম দাম অর্থাৎ 4 থেকে 5 টাকা কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু সরবরাহটাও বেশি রয়েছে। অন্যদিকে কিন্তু এই যে গ্রীষ্মকালীন সবজিগুলো রয়েছে একদম টাটকা সুস্বাদু এবং কি কৃষকরা বলছে বিষমুক্ত সবজি, যার জন্যই কিন্তু এখানকার চাহিদাটা বেশি রয়েছে এবং ঢাকার খুব নিকটবর্তী হতে এবং ঢাকা নিচে মহাসড়কের পাশে এইটা সবজি আড়তটি হতে কিন্তু এখানে আসলে যেমন ক্রেতা অর্থাৎ যারা বিক্রেতা অর্থাৎ কৃষক তারা কিন্তু তাদের উৎপাদিত সবজি সরাসরি এখানে নিয়ে আসতে পারছে এবং অন্যদিকে কিন্তু আসলে ঢাকার যারা পাইকার তারা কিন্তু এখান থেকে আসলে সঠিক দামটা কিনে তারা বেশি দামে বিক্রি আসলে ঢাকা নিয়ে করছে। এই ছিল আমার কাছে আসলে কাজল মানিকগঞ্জের এই বৃহৎ সবজি আড়ত থেকে সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে সবজির বাজার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। করোনাকালে অনেকেই দুমুঠো খাবার নিয়ে সহমর্মিতার হাত বাড়িয়েছেন কর্মহীন মানুষের পাশে, কিন্তু করোনা বন্যায় গোখাদ্য সংকটে ব্যতিক্রমী উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র, যার উদ্যোগ এখন সরকারিভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। গাইবান্ধা থেকে হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। করোনার থাবায় বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ হলে বাড়ি ফিরেও বসে থাকেননি আশিকুর রহমান মুন। করোনার মধ্যে বন্যার হানায় ফসল নষ্ট হওয়ায় ঘাস খড়সহ দেখা দেয় গোখাদ্য সংকট। গবাদি পশুর খাদ্য শৃঙ্খল স্বাভাবিক রাখতে নিজের পুকুর পাড় থেকে শুরু করে ভাড়া করা জমিতে চাষ করে উন্নত জাতের পাকচং ঘাস। গবাদি পশু আছে, গরু ছাগল এগুলান আছে, এদের খাদ্য শৃঙ্খলটা ঠিক রাখা আমাদের জন্য জরুরি ছিল। তো এই খাদ্য শৃঙ্খল ঠিক রাখার জন্য ঘাসের অবদানটা একটু হলেও গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এই সময় খড়ের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছিল, প্রায় 800 টাকা প্রত্যেক মন খড় গেছে। ছুটি নিয়ে সহপাঠীরা অলস সময় পার করলেও সময়ের অপচয় না করে ঘাস উৎপাদনে উঠে পড়ে লাগেন তিনি। নামমাত্র মূল্যে ফুলছড়ির কৃষকদের হাতে ঘাস ছাড়াও উৎপাদিত কাটিং দিয়ে গবাদি পশুর খাদ্য সংকট মোকাবেলায় ভূমিকা রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন। বাজারে নিয়ে যাই, হ্যাঁ, নিয়ে যাওয়ার পর বিক্রি করি, যাওয়া মাত্র খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। একটা গাছ থেকে 10 টাকার মতো কাটিং বাড়ায়, এটা আমার 1.5 টাকা কাটিং, একটা কাটিং বেশি। আমরা গরুর গাভীর দুধ ভালো হয়, গরুর স্বাস্থ্য ভালো থাকে, এই জন্য এই ঘাসটার চাহিদা বেশি থাকে। ফুলছড়ি প্রশাসন বলছে গোখাদ্য উৎপাদনে বিশ্ববিদ্যালয় ছাত্র মনির উদ্যোগ এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বাগান ভিজিট করেছি এবং তার এই উদ্যোগ থেকে জ্ঞান নিয়ে আমরা আসলে এই উপজেলায় 300টি এই পাকচং ঘাসের বাগান করেছি। তো আসলে এটা একটা এক্সাম্পল যে কোনো পুঁজি না থাকা সত্ত্বেও বা একটা পজিশনে থাকা সত্ত্বেও একজন স্টুডেন্ট এভাবে সে নিজে একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারেন, এটা একটা বড় উদাহরণ। প্রাণী সম্পদ দপ্তর জানায় ফুলছড়ি উপজেলায় 65,300 গবাদি পশুর চাহিদা প্রায় 1,50,000 মেট্রিক টন কাঁচা ঘাস। হিদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভোরের সময় আরও থাকছে। অনলাইনে ব্যবসা করতে লাগবে ট্রেড লাইসেন্স। পণ্যের দাম ও মান নিয়ে গ্রাহকের নানা অভিযোগের পর সিদ্ধান্ত ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।
পাবনায় হাট বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি চারা পেঁয়াজ। বেশি জমিতে আবাদ ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা কৃষি বিভাগের। তবে বীজের বাড়তি দামের কারণে বেড়েছে উৎপাদন খরচ, তাই লোকসান কাটাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি চাষিদের। এসে আসাদের পাঠানো তথ্য, ছবি না রিপোর্ট। দেশের মোট উৎপাদিত পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ সরবরাহ হয় পাবনা থেকে। জেলার সুজনগর, সাথিয়া, চাটমোহর ও সদর উপজেলার বিস্তীর্ণ জমিতে আবাদ হয়েছে চারা জাতের পেঁয়াজ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি না হওয়ায় চলতি মৌসুমে নির্বিঘ্নে আবাদ শেষে এখন পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত চাষিরা। আর হাটে বাজারে ভিড় করছেন দূর দূরান্তের ব্যাপারী ও পাইকাররাও। ঝড় বৃষ্টিতে ক্ষতি না হওয়ায় চলতি মৌসুমের পেঁয়াজ সংরক্ষণও করা যাবে দীর্ঘদিন। গুণগত মানও ভালো। বিদেশ থেকে আমদানি না হলে এবছর লাভবান হবার আশা চাষিদের। যদি সরকার আমাদের নির্ধারিত একটা বাজার দিয়ে দিত তাহলে আমরা অনেক এটা মূল্য দিব। বাইরে যদি পিস না আসতো তাহলে আমাদের দেশের কৃষক একটু বাঁচার যাইতো। 2 টাকা বেশি বিক্রি করলে আমরা নিজেরা দেশের টাকা নিজেরাই আমরা করতে পারবো। রোপণ মৌসুমে বীজের আকাশচুম্বী দামের কারণে উৎপাদন খরচ বেড়েছে, তবে সরবরাহ বাড়ায় দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। এবার বৃষ্টি হয় নাই, ফলন কম, পেঁয়াজটা ঘরে থাকবে, পচবে না, পচবে কম। বাজারটা 1500 হলে পরে কৃষক বাঁচে যাবে, আমরা বাঁচবো। রমজানের সময় যে পেঁয়াজের ঊর্ধ্বগতি দাম হয়ে যায়, কৃষক সে দাম পাচ্ছে না। আমাদের ক্ষেত্রে থেকে কেবল মাত্র কিছু শুরু হয়েছে এবং বরপূর্ণ আরো 10 থেকে 15 দিনের মধ্যে ফুল আমাদের দেশের সিজন শুরু হয়ে যাবে। কৃষি বিভাগ বলছে আপাতত সরকারের পেঁয়াজ আমদানির পরিকল্পনা না থাকায় চাষিদের লোকসান হবে না। কৃষক যারা ভাবছে যে পেঁয়াজের দাম কমে যাচ্ছে বা কমবে, এই ধরনের চিন্তা ভাবনার কোনো কারণ নাই। তার কারণ যে আমাদের দেশে এই বছর আগামী 6-7 মাস বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করার কোনো সরকারের পরিকল্পনা নাই। চলতি মৌসুমে জেলায় 44,030 হেক্টর জমিতে চারা পেঁয়াজের উৎপাদন আশা করা হচ্ছে 6.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, পাবনা। শুধু ব্যবসা নয়, ফেসবুক আর ওয়েবসাইট নির্ভর বাণিজ্যে ক্রমেই বাড়ছে প্রতারণা। আর তাই 16,000 কোটি টাকার বার্ষিক বাজারে শৃঙ্খলা আনতে নীতিমালা তৈরির কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়, যা কার্যকর হলে ফেসবুকেও ব্যবসা করতে দরকার হবে ট্রেড লাইসেন্স। নজরদারি উদ্যোগকে স্বাগত জানালেও উদ্যোক্তারা যেন অহেতুক জটিলতায় না পড়েন সেদিকে খেয়াল রাখার আহ্বান অর্থনীতিবিদদের। হরিপদ সাহার রিপোর্ট। ওয়েবসাইট ও ফেসবুক পেজে পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল কমার্সের যাত্রা খুব বেশি দিনের নয়। তবে গেল 7-8 বছরেই রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে তো বটেই, গ্রামেও তৈরি হয়েছে অনলাইন বাজারের ক্রেতা বিক্রেতা। যদিও পণ্যের দাম ও মান নিয়ে ক্রেতাদের প্রতারিত হওয়ার তিক্ত অভিজ্ঞতাও কম নয়। কিছুদিন আগে অনলাইনে অর্ডার দিই 2 টি-শার্ট, সেগুলো আমি বিকাশে প্রিপেমেন্ট করি, আবার একদিন পরে অর্ডারটা ক্যান্সেল করে দেই। ওরা 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আমাকে বলেছিল যে টাকাটা রিফান্ড করবে, কিন্তু সে টাকাটা ওরা রিফান্ড করে নাই। প্রতারণার ক্ষেত্রে যে ইস্যুটা আসছে সেটা হচ্ছে যে আমি যেই প্রোডাক্টটা কিনেছি, যেভাবে দেখেছি, যখন বাসায় আসছে প্রোডাক্ট আমার কাছে ডেলিভারি হচ্ছে, তখন দেখি যে অন্যরকম। গেল 4 বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইন ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ বেড়েছে কয়েক গুণ। ডিজিটাল কমার্স নির্দেশিকা গ্রাহক স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক। ই কমার্সের নামে বা অ্যাপ কমার্সের নামে দেখবেন যে নাম ঠিকানাবিহীন ভুইফোর এমন সব প্রচারণা চালিয়েছে, ভোক্তা না বুঝেই উদ্বুদ্ধ হয়ে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ঠকেছে। এমন অনৈতিক কাজ করে স্বার্থ হাসিল করা যাবে না, যদি কিনা আমার ওই নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায়। অনলাইনে পণ্য বা সেবা কেনাবেচায় সুস্পষ্টভাবে শর্ত জানানো, পণ্য ডেলিভারি ও মার্কেট প্লেসের বিক্রেতাদের মূল্য পরিশোধে সময়সীমা, অনুমোদনহীন ভার্চুয়াল ওয়ালেট তৈরিতে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয় আছে ডিজিটাল কমার্স নির্দেশিকার প্রস্তাবনায়। 2020-এ করোনাতে এসে এটা প্রায় 16,000 কোটি টাকার মার্কেটে উত্তীর্ণ হয়। যখন এই পরিচালনার নীতিমালাটা আসবে তখন স্পেসিফিকলি কাস্টমাররা যেই প্ল্যাটফর্মে আসতে পাবে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির পরিমাণও বেড়ে যাবে। যারা ফেয়ার বিজনেস করবে তাদের জন্য এটা উত্তম হবে বলে মনে করি। একেবারে শুরুতেই এই ধরনের আইনের প্রয়োগ যদি ছোট উদ্যোগের জন্য করা হয়, তাহলে এই যে অনলাইন ব্যবসা বাণিজ্য করে স্টুডেন্টরা কিংবা অনেক হোম মেকার নারী আছেন, তারা কিছু ইনকাম করছেন, তাদের আয় হয়তো খুব বেশি নয় এবং খুব ফর্মালাইজেশনের ব্যাপারে যেতে হলে তারা হয়তো সেটাতে যাবেনও না। বর্তমানে বাংলাদেশে 2000-এরও বেশি ওয়েবসাইট ভিত্তিক ই কমার্স এবং প্রায় 1 লাখের মতো ফেসবুক পেজে অ্যাপ কমার্স ব্যবসা পরিচালিত হচ্ছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। শেষ হচ্ছে ভুইফোর রিক্রুটিং এজেন্সি দৌরাত্ম্য। বিদেশ যেতে চাওয়া কর্মীদের সঙ্গে প্রতারণা ঠেকাতে রিক্রুটিং এজেন্সিস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল সরকার।
এই সিস্টেমে প্রবেশ করে রিক্রুটিং এজেন্সি নিবন্ধিত কিনা তা সহজেই জানা যাবে। শুধু তাই নয়, বিদেশে গিয়ে কোনো সমস্যায় পড়লেও চিন্তা নেই। অভিযোগ জানতে চালু করা হয়েছে অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি। করোনায় দেশের অর্থনীতিকে সচল রাখতে সবচেয়ে ভূমিকা রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর এই ৫ মাসে বাংলাদেশি মুদ্রায় ৯২,৪৮৬ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসী শ্রমিকরা। অথচ বিদেশ যেতে এমনকি বিদেশে গিয়েও পদে পদে ভোগান্তি পোহাতে হয় তাদের। দূতাবাসে সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগও কম নয়। এসব অব্যবস্থাপনা দূর করতে শনিবার রাজধানীর একটি হোটেলে ৩টি অনলাইন সিস্টেম চালু করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ১৬০০-এরও বেশি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে চালু করা হয়েছে রিক্রুটিং এজেন্সিস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম RAIMS। এই ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট এজেন্সি সম্পর্কে যাচাই বাছাই করতে পারবেন আগ্রহীরা। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে তা জানানো যাবে অভিযোগ নামের মোবাইল অ্যাপে। মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে অভিযোগ জানাতে পারবে ভুক্তভোগীরা। অভিযোগের হালনাগাদ তথ্য জানাতে দেওয়া হবে ট্র্যাকিং নম্বর। শ্রম বিষয়ক কর্মকর্তা কাজটি সমাধান করেছেন কিনা তা লেবার অ্যাটাশে রিপোর্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে জানতে পারবে মন্ত্রণালয়। যাকে তাকে দায়িত্ব দিলে চলবে না। কেন রেমিটেন্স প্রবাহ বাড়ছে, কেন কমছে, কেন লোকজন চলে আসছে, এমন তথ্য বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে। শুধু কিছু তথ্য সফটওয়্যারে ইনপুট দিয়ে প্রতিবেদন বানিয়ে মন্ত্রণালয়ে পাঠালেই চলবে না। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন বাংলাদেশে ILOর আবাসিক প্রতিনিধি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী শ্রমিকদের অবদান অনেক। যে 3টি অনলাইন সিস্টেম চালু করা হলো, আমি আশা করি এতে রিক্রুটিং খাতে শৃঙ্খলা ফিরে আসবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে 1 কোটির বেশি বাংলাদেশি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 10ম দিনও অমর একুশে গ্রন্থমেলায় প্রত্যাশার তুলনায় নেই পাঠক সমাগম। চৈত্রের দাবদাহ তো রয়েছেই, করোনার আস্ফালন প্রভাব ফেলেছে বই বিক্রিতেও। যদিও বেড়েছে পরিসর, সময় গড়ালে আরও জমজমাট হবে মেলা, আশা কর্তৃপক্ষের। দুপুর 2টা, অমর একুশে গ্রন্থমেলা, সোহরাওয়ার্দী উদ্যান। চৈত্রের প্রচণ্ড দাবদাহে লেকের পানিতে স্বস্তি খোঁজা। মার্চের মধ্য দুপুরে যখন ওষ্ঠাগত প্রাণ, তখন বইয়ের আয়োজনে আগ্রহ থাকলেও স্বস্তি কই। রয়েছে করোনার রক্তচক্ষু, তাই ক্রেতার সমাগম নেই অন্যান্য বারের মতো। মানুষজন অন্যবার আসলে তো প্রচুর ভিড় থাকে। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে, এখন বইমেলা, সেই জন্য আমাদের মন বেশি টানতেছে না। খাঁ খাঁ করছে শিশু চত্বর। করোনা বাস্তবতায় শিশু প্রহরের আয়োজন না থাকায় নেই শিশুদের উপস্থিতি। পুরাই লস। আসলে অন্যান্য বার আমরা যে প্রত্যাশাটা করি, এবার ওই প্রত্যাশা অনুযায়ী কিছুই না। ক্রেতা শূন্য স্টল বইপ্রেমীদের অপেক্ষায়। তবে কি এবার জমজমাট হয়নি বইমেলা? প্রশ্ন ছিল প্রকাশকদের কাছে। গতবারের তুলনাতে এবার সেরকম বিক্রি নেই, খুবই কম। তবে বাংলা একাডেমি বলছে, ক্রেতাদের উপস্থিতি কম মনে হলেও দিন যত যাবে মেলা ততই জমজমাট হয়ে উঠবে। এখন যেহেতু অনলাইনে বই কেনার একটা সুযোগ আছে, সে কারণে অনেকে একদিন এসে ক্যাটালগ সংগ্রহ কিংবা পত্রিকার সংগ্রহ দিয়ে তারা রকমারি কিংবা অন্য কোনোভাবে অর্ডার দিয়ে ঘরে বই পাচ্ছে। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মেলা জমজমাট নয়, কিন্তু মেলার যে উদ্দেশ্য আমার মনে হয় অনেকখানি সফল। স্বাধীনতার মাসে আয়োজিত মেলায় রয়েছে স্বাধীনতা চত্বর, যেখানে স্বাধীনতার আকাঙ্ক্ষা ফুটে উঠছে পাঠকের কলমে। ফয়সাল মোর্শেদ, সমস্যার কারণে 1 বছর বন্ধ থাকার পর এবার বৈশাখী মেলা ও গরমের মৌসুমের জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেছেন ঝালকাঠির শীতল পাটির কারিগররা। জেলার 2 উপজেলার 10টি গ্রামে সকাল সন্ধ্যা চলছে কাজ। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও বিদেশেও যাবে ঝালকাঠির এই কুটির শিল্পের পণ্য। পলাশ রায়ের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। করোনার কারণে দেশের কোথাও মেলার আয়োজন না হওয়ায় গত 1 বছর বন্ধ ছিল ঝালকাঠির শীতল পাটির উৎপাদন। তবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে মেলা ও মাহফিল, খুলেছে অভিজাত শিল্পপণ্য বিক্রির প্রতিষ্ঠানও। সামনে রয়েছে বৈশাখের নানা আয়োজন, তাই অর্ডার পেতে শুরু করেছেন শীতল পাটির কারিগররা। ঘরের নারীরাই নিপুণ হাতে পাটি বুননের কাজ করছেন, আর পুরুষরা পাটির কাঁচামাল ও বিপণনের কাজ করে থাকেন। গুণগত মান অনুযায়ী একটি শীতল পাটি 800 টাকা থেকে 3000 টাকায় পাইকারি বিক্রি হয়। জেলা শহরের দোকান ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ফরিয়া আড়তদাররা পাইকারি দামে পাটি কিনে সারা দেশে সরবরাহ করছেন। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও বিদেশেও এখানকার শীতল পাটির কদর রয়েছে। এখন বেচা কিনার এই হিসাবটা এখন বেশি। বিক্রির সময় আমরা যে বাজার পাই, এতে আমাকে মজুরি হয় না, এতে আমাকে সংসার চালাইতে খুবই কষ্ট বাজে। আমরা পড়ালেখাও করি, আবার পরিবারের সাথে এই পাটির কাজও করি। বৈশাখ মাসে মেলা পড়তে যদি মেলা টেলা হয়
আমরা কিছু মালের অর্ডার পাইলে চালাইতে পারবো। আমার শীতলপাটি বাংলাদেশে সব জায়গায় যায়। জেলা প্রশাসক জানালেন, ঝালকাঠির ব্র্যান্ড পণ্য শীতলপাটির প্রসারে কারিগরদের প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তাদের ভাগ্যের উন্নয়ন হয় এবং ভবিষ্যতেও এটা চলবে এবং জেলা প্রশাসন সবসময় তাদের সাথে আছে, তাদের সাথে থাকবে। আমরা আশা করি যে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। জেলার নলছিটি, রাজাপুর ও জেলা সদর সহ 3 উপজেলার 10টি গ্রামের 500 পরিবার বংশ পরম্পরায় শীতলপাটি বুননের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, ঝালকাঠি। মাছের সরবরাহ না থাকায় ক্রেতা শূন্য পিরোজপুর মৎস্য অবতরণ কেন্দ্র। সাগরে মাছ না পাওয়ায় ভোগান্তি বলে জানান ব্যবসায়ীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জিয়াউল হক জিয়া। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। জিয়া, ক্রেতা বিক্রেতাদের হাট ডাকের একসময় সরগরম ছিল এই পাড়াহাট মৎস্য অবতরণ কেন্দ্রটি। বেশ কিছুদিন যাবৎ সামুদ্রিক মাছের সরবরাহ কমে যাওয়ায় এখানে অনেকটাই ক্রেতা এবং বিক্রেতাদের সেই আগের মতো হাট ডাক শোনা যাচ্ছে না। এখানে মাছের সরবরাহ কম থাকায় দূর দূরান্ত থেকে যে পাইকার এখানে মাছ কিনতে আসতো তারাও এখন আর এইভাবে মাছ কিনতে না আসায় এই হাটে বেচা কেনা অনেকটাই কমে গেছে। এখানে আড়তদার সহ মৎস্য ব্যবসার সাথে জড়িত জেলে হাজার হাজার মানুষ তারা এখন কর্মহীন হয়ে পড়েছে। এখানে যে সামুদ্রিক মাছ না আসার কারণে শুধুমাত্র চাষের মাছগুলি এখানে এখন বর্তমানে কেনাবেচা হচ্ছে এবং যে ধরনের মাছ এখানে আগে আসতো তার থেকে তুলনামূলকভাবে খুবই কমই মাছ আসে এবং যার ফলে মাছের দামও দিন দিন এখানে বৃদ্ধি পাচ্ছে। আর মৎস্য ব্যবসার সাথে সংশ্লিষ্ট জন্য এবং পিরোজপুর জেলা সহ আশেপাশে অনেক জেলা থেকে এখানে পাইকাররা এই অবতরণ কেন্দ্রে মাছ কিনে নিয়ে বিভিন্ন হাট বাজারে খুচরা মাছ বিক্রি করতো। এই মাছ না আসার কারণে তারাও এখন আর এখানে আসে না, আর ক্রেতাও সেই সহকর্মী জিয়াউল হক জিয়া। দেশে 2,57,158 একর বনভূমি বেদখল, আর বন দখলকারীর সংখ্যা 1,60,566 জন। বন খেকোদের বিরুদ্ধে মামলা হলেও গড়ে প্রতি 4টির মধ্যে একটি করে হেরে যায় বন বিভাগ। এই জন্য বন বিভাগ ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের দায়ী করছে পরিবেশবাদী সংগঠনগুলো। বন বিভাগের মামলায় হারের বিষয়টি তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। মার্জিয়া মুমুর রিপোর্ট। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী প্রতিটি রাষ্ট্রের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে পরিমাণটা 15%-এর নিচে। যদিও বেসরকারি সংস্থাগুলোর দাবি বন অধিদপ্তরের এই পরিসংখ্যানের চেয়ে প্রকৃত বনভূমির পরিমাণ আরও কম। আর আন্তর্জাতিক সংস্থা ফরেস্ট ওয়াচের হিসেব অনুযায়ী 2001 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় 3,78,000 একর বনভূমি উজাড় হয়েছে। বন উজাড়ের ফলে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, পাশাপাশি পরিবেশের ভারসাম্যহীনতার কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাড়ছে দ্রুত। এদিকে বনের জমি নিয়ে দখলদারদের বিরুদ্ধে করা 24% মামলাতেই হেরেছে বন বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেয়া বন বিভাগের চলতি বছরের প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি মামলা হওয়া ময়মনসিংহ বিভাগে 1,857টি মামলার মধ্যে 532টিতে হেরেছে বন বিভাগ। কক্সবাজার দক্ষিণ বন বিভাগে 16টি মামলার মধ্যে 60টিতেই হেরেছে সংস্থাটি। পরিবেশবাদীদের অভিযোগ, বন বিভাগের হারার পেছনে আছে দুর্নীতি ও যোগসাজশ। বন বিভাগের চরম উদাসীনতা আছে এবং প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে। প্রচুর পরিমাণে দুর্নীতির কারণেই ভূমি যখন ল্যান্ড রেকর্ডটা অন্যের নামে দিয়ে দেয়, বন বিভাগ তার অংশীদার হয়ে যায়। সে অনেক বছর চুপ থেকে একেবারে মামলা শেষ পর্যায়ে গিয়ে জেগে উঠে এবং বলে যে আমরা কন্টেস্ট করতে চাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বলছে, পর্যায়ক্রমে দখল হওয়া বনভূমি উদ্ধার, মামলায় হারার কারণ তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে। প্রথমবারের মতো আমরা পুরো একটা ডাটাবেস আমরা তৈরি করেছি যে কি পরিমাণ জমি কোথায় কোন মৌজায়
এবং কারা সেটাকে জবরদখল করেছে তার একটা পরিপূর্ণ তালিকা আমরা তৈরি করেছি। আমরা কোনো ধরনের ছাড় দিব না, কোনো ধরনের আপোষ করব না, এবং জিরো টলারেন্স বলতে আমরা যেটা বোঝাই সেটা সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে প্রয়োগ করব। বন বিভাগের প্রতিবেদন অনুযায়ী দেশে মোট বনভূমির পরিমাণ 46,46,700 একর, আর বনের জমি নিয়ে 2,947টি মামলা বিচারাধীন। মার্জিয়া মুমু, সময়। এই কথা এখন প্রতিধ্বনি হচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রেও। মার্কিন জনপ্রতিনিধিরা 50 বছরে বাংলাদেশের উন্নয়নের সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, উন্নয়নের যে গতি শেখ হাসিনা সরকার ধরে রেখেছে তা অব্যাহত থাকলে খুব শীঘ্রই উন্নত রাষ্ট্রে পরিণত হবে লাল সবুজের বাংলা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রবাসী বাংলাদেশি ছাড়াও মার্কিন রাজনীতিকদের প্রত্যাশার কথা জানাচ্ছেন লস্কর আল মামুন। গেল কয়েক মাসে মার্কিন রাজনীতিতে উন্নয়নের রোল মডেল হিসেবে একাধিকবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম। অধিক জনসংখ্যা আর তুলনামূলক কম আয়তনের দেশ হয়েও কৃষি, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি খাতে অভূতপূর্ব উন্নয়নের গতি ধরে রেখেছে লাল সবুজের দেশ, যা নিয়ে বিস্মিত মার্কিন রাজনীতিবিদরা। তারা বলছেন, দারিদ্র্য দূরীকরণ সহ অর্থনীতির চাকা শক্তিশালী করার কৌশলের অনেকখানি শেখার আছে শেখ হাসিনা প্রশাসনের কাছ থেকে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঘুরে ফিরে এলো সে বার্তাই। আজকের এই স্বাধীনতায় আমরা বাঙালি কতটুকু অগ্রসর হয়েছি এটা পৃথিবীর মানুষ জানে। আজকে পত্রপত্রিকা আপনি দেখলে বুঝবেন, পৃথিবীর সব নেতা নেত্রীরা আজকে বাংলাদেশের প্রশংসা করছেন। 50 বছর উপলক্ষে বাংলাদেশকে প্রথমবারের মতো শুভেচ্ছা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম। এ সময় ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্বাধীনতা দিবসে বার্তা দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সিটিও। প্রবাসী বাংলাদেশিরা বাঙালি পরিচয়ে বিদেশের মাটিতেও গর্বিত। তারা মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে সুর মিলিয়ে বলছেন, বাংলাদেশের এই অগ্রগতির ধারা অব্যাহত থাকুক, আর এজন্য পাশে থাকবেন বলে অঙ্গীকারাবদ্ধ তারা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। তাহলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে লন্ডন হাই কমিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করা হয়। লন্ডনের আইকনিক স্থাপনা লন্ডন আই লাল সবুজের রঙে আলোকিত হয়ে ওঠে। বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আগামী ডিসেম্বর পর্যন্ত 9 মাসব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপন করবে। বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন শুরু করেছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মোনা তাসলিম দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে 9 মাস ব্যাপী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 1971 সালে ব্রিটিশ বাংলাদেশিরা যারা ছিলেন, বাঙালি ব্রিটিশ, তারা তাদের সর্বস্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পক্ষে অর্থ জুগিয়েছেন, আন্তর্জাতিক সমর্থন আদায় করেছেন এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পক্ষে স্বীকৃতি আদায়ের জন্য ট্রাফালগার স্কোয়ারে রেকগনাইজ বাংলাদেশ নামে একটা আন্দোলন করেছিলেন। সেখানে লেখা ছিল স্টপ জেনোসাইড, রিলিজ শেখ মুজিবুর রহমান। পরে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ সহ ব্রিটিশ ও ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিরা। এর আগে হাই কমিশনার ও টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বাংলা টাউন নামে খ্যাত পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনের শুভ সূচনা করেন। যুক্তরাজ্যের রাজকীয় গির্জা ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতেও উত্তোলন করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কুয়েতে করোনার কারণে কারফিউ অব্যাহত থাকায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। যেখানে বেশিরভাগ গ্রোসারি সুপার শপগুলো 24 ঘন্টা খোলা থাকতো, এখন তা বিকেলের মধ্যে বন্ধ করে দিতে হচ্ছে। এতে দোকান ভাড়া ও শ্রমিকের বেতন পরিশোধ করতেও চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। গত 22শে মার্চ 2020 সাল থেকে 30শে আগস্ট পর্যন্ত প্রায় 5.5 মাস ধরে করোনা সংক্রমণ রোধে কারফিউ ও লকডাউন চলে আসছে কুয়েতে। এর প্রভাব পড়েছে সুপার শপগুলোতে। 24 ঘন্টা যেখানে বেশিরভাগ গ্রোসারি সুপার শপ খোলা থাকতো, সেখানে এখন মাত্র ভোর 5টা থেকে বিকেল 4টা পর্যন্ত 11 ঘন্টাই খোলা রাখার অনুমতি দিয়েছে কুয়েত সরকার। সময়ের স্বল্পতায় বিক্রি কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে অনেকেই করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেশে ফিরে গেছেন। সময় সংবাদ, কুয়েত। করোনা মহামারী ও চীনা পণ্যে মার্কিন নিষেধাজ্ঞায় গত বছর কম্পিউটার চিপের সংকটে বড় ধরনের ধাক্কা লাগে ইলেকট্রনিক্স শিল্পে। সেই অভিজ্ঞতা থেকে এবার চিপের উৎপাদন বাড়াতে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট ইন্টেল। $2000 কোটি বিনিয়োগের অ্যারিজোনায় স্থাপিত 2টি কারখানায় এ খাতের সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্মার্টফোন, স্বয়ংক্রিয় গাড়ি, কম্পিউটার সহ বিভিন্ন শিল্পের হার্ডওয়্যারে দরকারি যন্ত্রাংশ হলো সেমিকন্ডাক্টর বা চিপ। গত বছর করোনার মধ্যে বিভিন্ন প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়লেও নানা কারণে কমে চিপের উৎপাদন। এতে বাজারে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মেটাতে পারেনি অনেক প্রতিষ্ঠানই। সে সময় দামও বাড়তে দেখা যায় এসব পণ্যের। বিদায়ী বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাজারের চাহিদা বিবেচনায় যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল সম্প্রতি অ্যাডভান্সড চিপ তৈরির সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় 2টি কারখানা স্থাপনের ঘোষণা দেন। করোনা মহামারীর মধ্যে ডিজিটালাইজেশনের প্রসারের সাথে বিশ্বব্যাপী দ্রুত সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়ার বিষয়টিও লক্ষ্য করেছি। তাই সেমিকন্ডাক্টরের সরবরাহ বাড়াতে চাই আমরা। অ্যারিজোনায় 2টি কারখানা স্থাপনে মোট $20 বিলিয়ন বিনিয়োগ করা হবে। কারখানার নির্মাণ কাজে 3000 শ্রমিক আর দীর্ঘমেয়াদী কাজের সুযোগ পাবেন 15,000 কর্মী। নতুন এই বিনিয়োগ ইন্টেলের সুনাম পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। গত বছর করোনার মধ্যে তাদের উৎপাদন ব্যবস্থা হোঁচট খাওয়ায় পুঁজিবাজারে ইন্টেলের শেয়ারের দামে বড় ধরনের পতন হয়। নতুন কারখানা নিশ্চিতভাবেই তাদের উৎপাদন ঘাটতি মেটাতে ইতিবাচক ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র এবং এর ফেডারেল সরকার, প্রতিরক্ষা বিভাগ যেভাবে অভ্যন্তরীণ শিল্প জোরদারে সহায়তা দিচ্ছে তা ইন্টেলের জন্য ভালো সুযোগ। তারা নিশ্চিতভাবে কর ছাড় পাবে। ইন্টেলকে এগিয়ে নেওয়ার জন্য নতুন সিইও প্যাট্রিক একজন যোগ্য নেতা। ইন্টেলের নতুন কৌশল বাজারে তার প্রতিদ্বন্দ্বী কোরিয়ার স্যামসাং এবং তাইওয়ানের সেমিকন্ডাক্টরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। ব্যবসার নতুন পরিকল্পনা প্রকাশ হওয়ার পর পুঁজিবাজারে ইন্টেলের শেয়ারের দাম 7.5% পর্যন্ত বেড়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ। সুইডিশ রিটেইল ব্র্যান্ড H&M সহ জনপ্রিয় কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের পণ্য বয়কটের ডাক দিয়েছেন চীনের নাগরিকরা। সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের উদ্বেগ জানিয়ে করা পুরনো এক বিবৃতির জেরে জনরোষে পড়েছে প্রতিষ্ঠানগুলো। যদিও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় উইঘুর নির্যাতনের বিষয়টিকে গুজব ও শত্রুদের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে। জিনজিয়াং প্রদেশে তুলা উৎপাদনে উইঘুরদের অমানবিক কায়িক পরিশ্রম করানোর খবর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে প্রকাশের পর গত বছর সুইডিশ রিটেল ব্র্যান্ড H&M গভীর উদ্বেগ তুলে ধরে জানায় তারা চীন থেকে পণ্য কেনা বন্ধ করেছে। সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনে উদ্বেগ জানিয়ে H&M-এর করা এই পুরানো বিবৃতি সম্প্রতি আবারও আলোচনায় আসার পরপরই প্রতিবাদ শুরু করেছে চীনা নাগরিকরা। চীনের সুনাম ক্ষুণ্ণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিদেশি ব্র্যান্ডগুলোকে বয়কটের ডাক উঠেছে। তাদের অভিযোগের তীর এডিডাস ও নাইকির বিরুদ্ধেও। গুজব রটিয়ে তারা চীনের পণ্য বয়কট করেছে, আবার ঠিকই চীনের বাজারে ব্যবসা করে মুনাফা করছে। কি ধুরন্ধর তারা! জিনজিয়াং থেকে যদি তুলা না কিনে তাহলে আমাদের উচিত তাদের পণ্য বয়কট করা। এটাই হবে ইটের জবাবে পাটকেল। প্রতিদিনের নিয়মিত সংবাদ সম্মেলনে H&M-এর বিষয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এটা চীনের স্থিতিশীলতা ও উন্নয়নের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অংশ। এটা যুক্তরাষ্ট্রের একটি পুরানো ছবি যেখানে তুলা চাষে কৃষ্ণাঙ্গদের বাধ্য করা হতো। আমি জিনজিয়াংয়ে এই তুলা চাষের ছবি অনলাইনে দেখেছি। সেখানে 40% বেশি তুলা স্বয়ংক্রিয় মেশিনে তোলা হয়। তথাকথিত শ্রমিকদের জোর করার মতো কোনো ঘটনা সেখানে নেই। কিছু প্রতিষ্ঠান এই গুজব বিশ্বাস করেছে, যা তাদের নিজস্ব বিবেচনা। তবে আমি বিশ্বাস করি চীনা নাগরিকদের তাদের অনুভূতি ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। সাধারণ ক্রেতাদের পাশাপাশি চীনা কয়েকজন সেলিব্রিটি ও দেশটির বড় কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মও H&M-এর পণ্য বয়কট করেছে। হরিপদ সাহা, সময় সংবাদ। গেমসের জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিশেষ মঞ্চ বানানো শেষ পর্যায়ে, চলছে শেষ মুহূর্তের রঙের কাজও। করোনা তীব্রতা বাড়ার পরও মাঠে দর্শকও থাকা থেকে সরে আসছে না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনেও।
নতুন সাজে সেজেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, হাতছানি দিয়ে রাখছে নবম বাংলাদেশ গেমস। গ্যালারিতে রঙের প্রলেপ দেয়া শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠের মাঝখানে বৃহদাকার এমন মঞ্চ নজর কাড়বে যে কারো। এখানেই যে 1 এপ্রিল শুরু হবে বাংলাদেশ গেমসের মহা আড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে থাকছে চমক। সুন্দর একটা ওপেনিং অনুষ্ঠান হবে। আমি আশা করি যে এই যাবৎ যত অনুষ্ঠান হয়েছে বেশ কয়েক ওপেনিং অনুষ্ঠানের মধ্যে এবারে অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম হবে, একটু সুন্দর হবে, কিছু নতুনত্ব থাকবে। যারা দেখবেন তারা নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ তৃপ্ত হবেন। বিশেষ করে কিছুটা নতুনত্ব আছে এর মধ্যে, ওপেনিংয়ের ক্যারিশমা কিছু থাকবে। করোনার তীব্রতা বাড়ায় বাংলাদেশ গেমসের আসর শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা, তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সেই শঙ্কা উড়িয়ে দিল। ঠিক সময়ে হবে গেমস, দর্শকও থাকবে, তবে তাদের মানতে হবে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি অনুসরণ করা তো হচ্ছেই বা হবে, এবং আমাদের একটা বড় সুযোগ আছে যে লাইভ টেলিকাস্ট হচ্ছে, অনেক হয়তো সারা জনগণ তারা হয়তো ঘরে বসে বসে খেলাটা উপভোগ করতে পারবেন। আর্থিক বরাদ্দ থাকায় এবারে গেমসের টাকা আগেই পেয়েছে ফেডারেশনগুলো। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা সরাসরি সম্প্রচার করা হবে। ৮০ ভাগ টাকা প্রত্যেকটা ফেডারেশনকে তাদের অ্যালোকেশন অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হয়েছে 2টো কিস্তিতে, আর একটা কিস্তি হয়তো গেমসের শেষ ভাগে আমাদের তাদেরকে ডিস্ট্রিবিউট করব। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 31 মার্চ মশাল প্রজ্বলন করবেন সেনাবাহিনী প্রধান। 1 এপ্রিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে তা তুলে দেওয়া হবে। গোপালগঞ্জের বঙ্গবন্ধুর বাড়ির সামনে থেকে প্রজ্বলন হবে, এবং এখন প্রজ্বলন করবেন আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জেনারেল আজিজ, এবং ওখানে ক্যারি করে নিয়ে আসবেন আমাদের মহাসচিব সহকারে 20 জন কৃতি অ্যাথলেট, যাদের নাম আমরা ইতিমধ্যেই পাবলিকেশনের মধ্যে নিয়ে আসছি। এবং শেষে এসে বিওএ অফিসে শেষ হবে। বিওএ অফিসে এসে আমাদের মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী জাহিদ হাসান রাসেল সাহেব থাকবেন, তিনি এটাকে হস্তান্তর করে আবার অন্য আত্মীয়দের কাছে দিয়ে দেবেন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। বোর্ড নিয়ে সাম্প্রতিক সময়ে মাশরাফি সাকিবের করা মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। একই সঙ্গে এই 2 ক্রিকেটারের এই মন্তব্যকে খুব বেশি গুরুত্ব না দিয়ে শিগগিরই চলমান দ্বন্দ্বের সমাধানের প্রত্যাশা দুজনের। আর সাকিবের আইপিএলের অভিজ্ঞতা আসন্ন টি20 বিশ্বকাপে কাজে লাগবে বলেও মনে করেননি তিনি। প্রচণ্ড ঝড় শেষে যেমন অবস্থা হয় প্রকৃতির, তারই অবয়ব যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সময় নানা ইস্যুতে এমনিতেই টালমাটাল বিসিবি কর্তারা, তার সঙ্গে যোগ হয়েছে সামাজিক যোগাযোগ আর গণমাধ্যমে সাকিব মাশরাফির বিস্ফোরক সব মন্তব্য। এ বিষয়ে যেন কথা বলতে মানা বিসিবি কর্তাদের। দুজনে একাধিক বোর্ড কর্তাকে নিয়ে নানা মন্তব্য করলেও প্রশংসা করেছেন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের। তবে সুজন বলছেন ভিন্ন কথা। দলের সিনিয়র এই 2 ক্রিকেটারের এমন মন্তব্যকে বলছেন অনাকাঙ্ক্ষিত। এই ব্যাপারটা ওরা বলেছে, কেন বলেছে এটা খুবই ইয়ের ব্যাপার, বাট সবারই ধরেন ভালোবাসা থাকে, ক্রোধ থাকে, সবই থাকে, দুঃখ থাকে, হয়তোবা কোনো দুঃখ থেকে কথাগুলো আসছে কিনা সেটা জানি না, বাট আমি মনে করি যে একটু তো বিব্রত করা অবশ্যই। বোর্ডের ডাইরেক্টর যারা আছেন সবাই সম্মানীয়, সবাই চেষ্টা করেন, এখানে যারাই বোর্ডে কাজ করেন বা বোর্ডের ডাইরেক্টর আছেন দে আর ট্রাইং দ্য লেভেল বেস্ট। তবে দেশের ক্রিকেটের স্বার্থে দুপক্ষের কাঁদা ছোড়াছুড়ি এখনই বন্ধ করার আহ্বান তার। খুব একটা গুরুত্ব দিতে নারাজ ক্রিকেটারদের মন্তব্যে। ওরা ওদের ব্যক্তিগত অভিমত করেছে, যেটা আমি মনে করি এটাকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি ততটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। এটা খুবই একটা সামান্য বিষয়, যেটা আমরা বিসিবিতেই সঠিক ডিসকাশনের মাধ্যমে সঠিকভাবে ঠিক করে ফেলানো যায়। এটা নিয়ে আসলে এত গসিপ করাটাও আমাদের ঠিক না, এত কথা বাড়ানো যেটা ঠিক না। কথা বললেন সাকিব মুস্তাফিজের আইপিএল খেলা প্রসঙ্গেও। আপনি যেখানে খেলতে যাচ্ছেন সেখানে ওয়ান অফ দ্য বেস্ট টি20 ফরম্যাটের টুর্নামেন্ট হয়, আর বেস্ট ক্রিকেটার এখানে খেলবে, বিশ্বের সেরা ক্রিকেটাররা এখানে খেলে। সুতরাং ওই এক্সপিরিয়েন্সটা তো সাকিবের জন্য অবশ্যই কাজে লাগবে। এখন আমাদের মুস্তাফিজও মনে হয় যাবে ওখানে, আমাদের 2টা প্লেয়ার ওখানে আইপিএল খেলতে যাচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্স তো হবেই, কারণ টি20 ওয়ার্ল্ড কাপটা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। ইন্ডিয়াতে হবে, আমাদের কন্ডিশনের সাথে অনেকটা পরিচিত। মাঠের পারফরমেন্সে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো যাচ্ছে না টিম টাইগার্সের, তাই তো ক্রিকেটারদের নিজের উন্নতিতে আরও মনোযোগী হওয়ার আহ্বান সুজনের। মাহবুব রিমন, সময়। আগামী মাসের শুরুতেই ঘোষণা করা হবে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য সম্ভাব্য স্কোয়াড। তবে সেখানে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। দল নিয়ে সিদ্ধান্ত হবে এনসিএল এর 2য় রাউন্ডের পরে, জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। আর ভবিষ্যতের জন্য লেগ স্পিনারদের প্রস্তুত করতে বিসিবির নেয়ার নানা উদ্যোগের কথাও জানান তিনি। শ্রীলঙ্কা ট্যুর এটা হচ্ছে আমাদের টেস্ট সিরিজ, শুধুমাত্র টেস্ট খেলা হবে, তো খুব স্বাভাবিকভাবে কিছু প্লেয়ার চেঞ্জ হয় আমাদের, আপনারা সবাই জানেন। আর চমকের ব্যাপারে কিছু বলবো না, তবে
স্টিল টিম নিয়ে কাজ হচ্ছে, যে এখনও যে টিম রেডি হয়ে গিয়েছে যে এখনই দিয়ে দেওয়া হবে এরকম না, বাট টিম নিয়ে গুটি কিছু প্লেয়ার ন্যাশনাল টিমের জন্য যে টিম করতে হলে দেখা যায় যে কিছু প্লেয়ার নিয়ে আমাদের আগে বসতে হয়, তো ওইরকম অবস্থাতে আছে এখনও। টেস্ট চ্যাম্পিয়নশিপ হিসাবে আর এখন না দেখাই ভালো হবে, বিকজ ওইটাতে আমরা তো ফাইনাল খেলতে পারছি না, বা আমাদের এরকম হবে না যে আমরা সেকেন্ড থার্ড টিম হয়ে যাবো, এরকমও হচ্ছে না। তো যেহেতু হচ্ছে না, এটা আমাদের যেমন সিরিজগুলো হয় আমরা সেইভাবে চিন্তা করলেই আমার মনে হয় ভালো হবে। আমি লেগ স্পিনার বানায় ফেলতে পারবো না, আপনি লেগ স্পিনার বানায় ফেলতে পারবেন না। এখন একটা টিমের কিন্তু থাকে, রিকোয়ারমেন্ট থাকে। ন্যাশনাল টিমে খেলতে হলে বা যে কোনো টিমে খেলতে হলে এরকম একজন প্লেয়ার আসতে হবে, যে যদি না থাকে সেখানে তো নেওয়া যায় না। তো এরকম একজন প্লেয়ার আসতে হবে যে যাকে আসলে জেলা স্টেডিয়ামে চলছে ক্রিকেট অনুশীলন। এ বিষয়ে বিস্তারিত জানতে সেখানে আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বিশ্বজিৎ, ধন্যবাদ কাজল। এই মুহূর্তে আমরা আছি মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে। এখানে ভোর থেকেই মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে ক্রিকেটের অনুশীলন চলে এবং এখানে যে উঠতি বয়সী যে ক্রিকেটাররা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনুশীলনরত আছে। আমরা দেখতে পাচ্ছি যে কেউ বল করছে, কেউ বা ব্যাটিং করছে এবং আমাদের এখানে আমাদের সঙ্গে আছে যে আসাদুজ্জামান স্টেডিয়াম, এই স্টেডিয়ামের যে কোচ সাকিবুল হাসান, রাজিবুল হাসান, তিনি তাদেরকে উঠতি বয়সী যে ক্রিকেটার তাদেরকে সে বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিচ্ছে, কিভাবে যে বল করতে হয়, কিভাবে যে ব্যাটিং করতে হয়, কিভাবে ফিল্ডিং এর বলটা নিজের আয়ত্তে আনতে হয়, এ বিষয়ে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। আর আমি আসলে একটা কথা না বললেই না হয়, সেটা আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন, সাকিব আল হাসান কিন্তু এই মাগুরারই সন্তান। আর সাকিব আল হাসান এই বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে, এই আসাদুজ্জামান স্টেডিয়াম থেকে তার ক্রিকেটে হাতে খড়ি এবং তিনি এই ক্রিকেটে হাতে খড়ি নিয়েছেন এবং এই আসাদুজ্জামান স্টেডিয়াম তার সেই সাকিবুল হাসানকে আইডল হিসাবে সামনে রেখে এগিয়ে যাচ্ছে আমাদের সম্ভাবনাময় যে দিয়ে এবং কিশোর ক্রিকেটাররা তারা চাচ্ছে যে তারাও সাকিবের মতো জাতীয় দলে তারা ভালো খেলবে এবং তারা যেটা দেখতে পাচ্ছি যে যার ফলশ্রুতিতেই তারা ভোর থেকেই তারা অনুশীলন করছে। এই ছিল আমাদের মাগুরা থেকে সর্বশেষ ক্রিকেটের অনুশীলন। মাগুরা জেলা স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বরিশালের কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখার জন্য নদীর তীরে উপস্থিত ছিলেন অসংখ্য নারী পুরুষ। এমন আয়োজনে খুশি নগরবাসী। জনগণকে আনন্দ দেওয়ার জন্যই নৌকা বাইচের আয়োজন করা হয় বলে জানালেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসানো হয়েছে হাজার হাজার বেলুন, তার মধ্য দিয়ে এগিয়ে চলছে বাইচের নৌকা। আর এই নৌকা বাইচ দেখতে নদীর দুই তীর এবং ট্রলার ও লঞ্চে নদীতে হাজির ছিলেন অসংখ্য মানুষ। নগরীর দপদপিয়া ব্রিজ এলাকা থেকে শুরু হয় ডিসি ঘাট এলাকায় শেষ হয় নৌকা বাইচে অংশগ্রহণকারী এবং দর্শকদের আনন্দের জন্য নৃত্যশিল্পীরাও উপস্থিত ছিলেন। ঢেউয়ের তোরে বাইচের নৌকা ডুবির ঘটনা হলেও তাৎক্ষণিক উদ্ধার হয় সবাই। দারুণ এই আয়োজনে খুশি নগরবাসী। নৌকা বাইচ এই প্রথম দেখতেছি আমি, আর খুব এক্সাইটেড। বরিশালবাসী অনেক খুশি, অনেক আনন্দিত, আর আমরা অনেক মজা করে এটা উপভোগ করতেছি। ভবিষ্যতে এরকম আয়োজন থাকলে এই শিল্প সহ আমাদের আনন্দ সবসময় থাকবে।
নগরবাসীকে আনন্দ দেওয়ার জন্যই নৌকা বাইচের আয়োজন বলে জানালেন সিটি মেয়র। জাতির জনকের শতবর্ষের সাথে সাথে আমার দাদারও আগামীকাল জন্মদিন, আব্দুল রব সেনিবাদে তারও শতবর্ষ জন্মদিন, সেটিকে উপলক্ষ করেই আর কি মেনলি আমরা এই আয়োজনটি করেছি। পুরো আয়োজন শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল বলে জানালেন পুলিশ কমিশনার। আজকে এই নানান কর্মসূচি ছিল, তার মধ্যে আমরা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিলাম। এই ধরনের আনন্দ উৎসব, এই ধরনের নৌকা বাইচ এর মতো খেলা উৎসবগুলো চলছে। বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেনিয়াবাতের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এই নৌকা বাইচের আয়োজন করে। একটি নারী দল সহ মোট 10টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করে। আউয়াল মোল্লার দল বাইচে প্রথম এবং রাজীব হোসেনের দল দ্বিতীয় হয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। স্বাধীনতা দিবস উপলক্ষে নরসিংদীর বেলাবতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। বেলাবতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় 200 জন প্রতিযোগী অংশ নেন। উপজেলার বারৈচা বাস স্ট্যান্ড থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। পরে 2 ইউনিয়নের 7 কিলোমিটার সড়ক অতিক্রম করে প্রতিযোগীরা। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ম্যারাথন শেষে 30 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতাটি আয়োজন করে রংধনু সমাজ কল্যাণ যুব সংসদ। পরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে মোদীকে শেখ হাসিনার আহ্বান। দ্বিপাক্ষিক বৈঠকে 9 প্রকল্প উদ্বোধন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা বন্ধ নিয়েও আলোচনা। বিনিয়োগ দ্বিগুণ হওয়ার লোভ দেখিয়ে প্রতারণা। হোপ ডিজিটাল সিটির টোপে সর্বশান্ত 3000 গ্রাহক, 60 কোটি টাকা নিয়ে উধাও অভিযুক্তরা। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ে।